আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের দীর্ঘদিন পরে আজকের এই লাইভ অনুষ্ঠানে আসলাম, কারণ একটাই, যে বাংলাদেশে এখন রাজাকার নির্মূল অভিযান শুরু হয়ে গেছে। মানে একদল নব্য রাজাকার, যারা সমস্ত বাংলাদেশটাকে একদম ধ্বংসের মুখোমুখি এনে আজকের দাঁড় করিয়েছে। আমি নাম উল্লেখ করতেও সমস্যা নেই। এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, নাসির উদ্দিন পাটোয়ারি কিশোরগঞ্জ গিয়ে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, বিএনপি সরকার দলীয় একজন এমপি, এবং তিনি এমন একজন মানুষ, যখন আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, যখন বিএনপিকে নিয়ে কথা বলার মতন কোনো লোক বাংলাদেশে ছিল না, সাহস ছিল না, কথা বলতে চাইতো না, কথা বলতে ভয় পেত, এরকমের একজন মানুষ তৎকালীন আওয়ামী লীগের আমলে বিএনপির হয়ে কথা বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেছেন, তারেক রহমানকে নিয়ে কথা বলেছেন, এবং বিএনপির একজন ত্যাগী নেতা। আপনারা জানেন যে এই ফজলুর রহমান সাহেবকে মব করে তাকে হয়তো হত্যা করত অথবা পুলিশের হাতে তুলে দিত, এজন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল এই নব্য রাজাকাররা। নব্য রাজাকার আমি উল্লেখ করছি নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম। এরা বাংলাদেশের নব্য রাজাকার, চিহ্নিত রাজাকার। তারা এই স্বাধীন বাংলাদেশে বসে পাকিস্তানের সাফাই গায়, এবং তারা যে জামাতের একটি অঙ্গ সংগঠন, এই কথাটি মানুষের এখন আর মানে বোঝার কোনো বাকি নেই। এটা মানুষ এখন একেবারে সুস্পষ্টভাবেই বুঝে গেছে। এই নব্য রাজাকাররা সমস্ত বাংলাদেশটাকে একদম ধ্বংসের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। তো এই রাজাকারদের গণধোলাই শুরু হয়ে গেছে। দেখবেন ওই যে সার্জিস আলম, তাকে গাড়ির ভিতরে রড দিয়ে তারপরে তার উপরে হামলা করেছে। এখন চিল্লাইতেছে, পুলিশ দেখতেছে, কিছু করতেছে না। কে রে, পুলিশ তোর বাপ দাদার? রাজাকারের বাচ্চারা, এই রাজাকারের বাচ্চারা 5ই আগস্টের পর পুলিশকে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে গাছে তারপরে আগুন জ্বালিয়ে দিয়েছে এই রাজাকারের বাচ্চারা। তো এখন রাজাকারের বাচ্চাদের পুলিশ রক্ষা করবে, আর রাজাকারের বাচ্চারা এটা আশা করে। এই ধরনের রাজাকারদের পরিস্থিতি আজ বা কাল এটা হওয়ার ছিল এবং হইতেছে। দেখেন না, এই যে ধর্ম বিক্রি করা একটা দল আছে জামাত ইসলাম, কথায় কথায় ধর্মের সাফাই গায়, ধর্মকে সামনে এনে ধর্মকে বিক্রি করে তারা তাদের যে স্বার্থ, তাদের যে এজেন্ডা, তাদের মনের খায়েশ, এগুলো পূর্ণ করে। সেই যে মেয়েটিকে ধর্ষিত করলো, এখন বলছে বিয়ে করছে। কিসের বিয়ে? বিয়ের তো প্রশ্নই আসে না। তাকে, মেয়েটি তার কাছে চাকরির জন্য গেছিল, এবং সেই চাকরির লালসা দেখিয়ে, তার বাপকে ব্যবসা বাণিজ্যের লালসা দেখিয়ে তারপর সেই মেয়েটিকে ধর্ষণ করেছে। কে? এই সাতক্ষীরার এক নব্য রাজাকার। নব্য না, উনি আসলে পুরানো রাজাকার। সরি, আমি আমার কথাটি তুলে নিচ্ছি। এই রাজাকার তাকে ধর্ষণ করেছে। দেখবেন এই যে জামাতের লোকজন, ওরা একদম বাচ্চাদের গাল টিপে দেয়, এভাবে ধরে গাল টিপে দেয়। তো গাল টেপা কি? এটাও আসলে এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট। দেখবেন চুমা দেয়, এটাও এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এই যে এরা, এই ফজলুর রহমান সাহেব একটা কথা বলে যে জামাত ইসলাম, এতে এদের শুধু জামায়ে ইসলাম, মানে জামা কাপড়ে লেবাস ধরে এরা ইসলামটাকে মানে বিক্রি করে। এটা হচ্ছে জামাতে ইসলাম, মানে জামার ভেতরে ইসলাম, জামার বাইরে ইসলাম নেই। তো এই যে রাজাকাররা, এরা এখন পরিচয় পাচ্ছে, এদেরকে সাধারণ মানুষ চিনে ফেলছে।
এখন এই যে রাজাকাররা, এরা সবচেয়ে পছন্দ করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। দেখবেন 5ই আগস্টের পরে বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে, এই সকল ধর্ষণের যদি একটু হিসাব করেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম ধর্ষণের সাথে যুক্ত এই ধরনের জামায় যাদের ইসলাম আছে, জামার ভিতরে যারা ইসলাম রাখে, মানে লেবাসধারী ইসলাম, তারা ইসলামকে কলঙ্কিত করে, ইসলামকে বিক্রি করে নিজেদের মনের আশা, নিজেদের খায়েশ এগুলো পূর্ণ করে। এটা হচ্ছে জামাতে ইসলাম। তো এই যত ধর্ষণ হয়েছে, এই সকল ধর্ষণের পিছনে যদি ধর্ষণের আলামত খোঁজ করতে যান বা যাদের কারণ দর্শাতে যান, তাহলে দেখবেন যেগুলো এই জামাতে ইসলামের লোকজন, এদের কাজ। দেখবেন এই ফেসবুকে ঢোকা যায় না, সোশ্যাল মিডিয়া বোঝাই হয়ে যায়। কি হয়? শিশুরা বলাৎকার হয়, ধর্ষিত হয়। শুধু কি মেয়েরা? না, মোটেও না, ছেলে শিশু ধর্ষিত হয়। কাদের দ্বারা? এই যে যারা জামার ভিতরে ইসলাম লুকিয়ে রাখে, মানে এই জামাতে ইসলাম, এরা লুণ্ঠন করে, ব্যাংকগুলোকে একদম দেউলিয়া করে দিয়েছে। ইসলাম ব্যাংকের অবস্থা কি? এখনো বিএনপি সরকার ক্ষমতায় থাকতেও এদের বর্তমানে যে আধিপত্য, তাতে এটাই মনে হয় যে সরকার তারাই চালাচ্ছে। একদম সব জায়গাতে তারা ওই 5ই আগস্টের পরে তাদের লোকজন বসিয়ে রেখেছে। এখন এই যে বিষয়গুলোকে দেখুন, বিএনপি ক্ষমতায় এবং বিএনপির একজন ত্যাগী নেতা এই যে ফজলুর রহমান সাহেব, তাকে এই নাসিরতে মিশিয়ে যদি ফেলতো, যে বাঁশডল আকারে কয়, এই যে রকমের এই সার্জিস হসপিটালে ভর্তি হয়েছে, একটার হাত ভেঙে দিচ্ছে, একদম হাত ঝুলে গেছে, ঠিক আছে, রড দিয়ে ফিরেছে, পুলিশ চাইছে, দেখছে এটা ঠিক আছে, এটা মানে হবে, ভবিষ্যতেও হবে, সেই হওয়াটা শুরু হয়েছে। যদি বিএনপি এদের উপরে এরকমটা করে, তাহলে মনে করুন যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে সেদিনকারে কি হবে। এবং বিএনপি যদি এই সব রাজাকারদের সমর্থন করে, বিএনপি যদি এই সকল রাজাকারদের, এই সকল দেশদ্রোহী মূলক যে কথাবার্তাগুলো, পাকিস্তান প্রীতি, এগুলোকে সমর্থন করে, তাহলে দেখবেন বিএনপি থেকে একসময় মুক্তিযোদ্ধার যে একটা চেতনা হারিয়ে যাবে। যেই দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার দল বাংলাদেশের ক্ষমতায় থাকতে রাজাকাররা একজন মুক্তিযোদ্ধাকে বলে ফজা পাগলা, এবং তারা কি জুলাই 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 জঙ্গি, জুলাই জঙ্গি, এবং তারা সেই কি এখন যে জুলাই নিয়ে তারা যে জুলাই পদযাত্রা, এই জুলাই পদযাত্রা এখনো তারা করছে, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। যাও, এবার গেলে পরে বুঝবা যে বাপের নাম কি ভুলিয়ে দেবে। এখন এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি, হয়তো অনেকের কাছে খারাপ লাগতেছে, আমার দর্শক বন্ধু যারাই আছেন, হয়তো অনেকের বলতে শুনতে খারাপ লাগতেছে যে কি, যে এ ধরনের বাজে ভাষা আমার ব্যবহার করতে বাধ্য হচ্ছি। কেন করব না, কেনই বা বলবো না। ইনুস শিকদার হাই জানাইছেন, ধন্যবাদ ইনুস শিকদার। আপনি আপনার মতামত লিখতে পারেন কমেন্টে, এবং আমার কথাবার্তাগুলো যদি খারাপ লাগে, ঠিক আছে, আমি হয়তো একটু আজকের আমি একদম কি বলবো, আমার মাথায় কাজ করে না ভাই। ইউটিউবে তো লাইভে আসি না, কিন্তু আজকে আসতে বাধ্য হয়েছি এই কারণে যে একজন মুক্তিযোদ্ধা, তার দল সরকারের ক্ষমতায়, তাকে নাসিরউদ্দিন পাটোয়ারির মতন একটা ফকির টোকাই, যে 5ই আগস্টের পর দেশের সাধারণ জনগণের টাকা লুট করে আজকের টাকার কুমির হয়ে সে কিশোরগঞ্জ গিয়ে সেই যে বিএনপির একজন ত্যাগী নেতা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, তাকে ফজা পাগলা বলতেছে। আসলে ওরে পাড়াই ধরে ওর বিসি গাইলে দেওয়া লাগতো। মানে এটা আমার একদম ব্যক্তিগত মতামত, বুঝছেন, এটা করা উচিত। এবং এই বিএনপি যদি এই সকল, ওই যে ফজলুর রহমান সাহেব মানচিত্রে পান্না ভাইয়ের সাথে একটা টক শোতে আসছিল, ওখানে দেখছি যে তিনি বলতেছেন যে কেন তার দল ক্ষমতায় থাকতে তার দল এগুলো নিয়ে কথা বলে না। অবশ্যই এগুলা তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার সামনে অনেক বড় একটি চ্যালেঞ্জ, যে তার দল ক্ষমতায় থাকতে তার দলের একজন সংসদীয় এমপি, এবং তিনি এত বড় একজন ত্যাগী নেতা, যখন বিএনপির অস্তিত্ব ছিল না বাংলাদেশে, বিএনপি নিয়ে কথা বলতে ভয় পেত মানুষ, তখন তিনি বিএনপির হয়ে কথা বলেছেন। এই সেই ফজলুর রহমান, তাকে নাসিরউদ্দিন পাটোয়ারির মতন এই যে জানোয়ার
টোকাই, রাজাকারের বাচ্চা, ও বলতেছে যে এই ফজা পাগলা। আরে বেটা, এই ফজলুর রহমান একজন ত্যাগী নেতা, বীর মুক্তিযোদ্ধা। সে যদি ফজা পাগলা হয়, তাইলে তোর মায়ের জিজ্ঞেস করবি যে তোর বাপের নাম কি, নিশ্চয়ই সে পাকিস্তানের। তোর মায়ের কাছে যা, তোর বাপের পরিচয় জানতে চাস, তাহলে জানতে পারবি যে তোর বাপের পরিচয় তুই পাকিস্তানের, পাকিস্তানি হানাদার বাহিনীদের মানে লালস আর ফসল তুই। এটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সার্জিস আলম আছে একটা, মানে হঠাৎ করে একদিন একটা ভিডিওর ভিতর দেখেছি, দেখবেন আমার অভিনিউজ আর একটা চ্যানেল আছে, ওখানে একটা ভিডিওতে আসছে এই কথাগুলো, যে এই হাসনাত এবং সার্জিস এরা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, তখন এক রাজাকার বলতেছে চাচা আপনারা কি চান? তখন সেই রাজাকার আবার বলতেছে আমরা একটা জিনিস চাই, সেটা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশে যেন বৈষম্য না থাকে। কত বড় রাজাকার! এই পাকিস্তান 1971 সালে এই পাকিস্তানের হানাদার বাহিনী, তারা আমাদের উপরে যে ধরনের নির্যাতন নিপীড়ন আমরা দেখিনি, মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, আমাদের বাবা মা দাদা দাদি তাদের কাছ থেকে আমরা শুনেছি যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের উপরে কি ধরনের মানে অত্যাচার নির্যাতন সেটা করেছে ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা এই জামাতে ইসলামের সহযোগিতায়। আমরা মুক্তিযুদ্ধের বই পড়েছি, আমরা সেখানে দেখেছি যে কিভাবে মুক্তিযুদ্ধ আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফসল, আমাদের স্বাধীনতা আমরা এটাকে পেয়েছি। আমরা এই যে বাংলা ভাষায় কথা বলি, এগুলাও এই মুক্তিযুদ্ধের ফসল। আজকের সেই মুক্তিযুদ্ধকে অপমান করছে কারা? করছে এরা কারা? এই যে এখন আর একটা ইম্পর্টেন্ট খবর, সেটা হলো ওই যে আমেরিকা থেকে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে লিস্ট সেটা চাইছে। চিন্তা করেন, যেই আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধিতা করছে, পাকিস্তানের জন্য 7ম নৌবহর পাঠাইতে চাইছে, সেই আমেরিকা এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের লিস্ট চাইতেছে। মানে বিষয়গুলো কেমন লাগতেছে না? এই জন্য বলি যে এই রাজাকাররা বর্তমান সময়ে বাংলাদেশকে একদম গ্রাস করে ফেলেছে। এগুলো সব রাজাকারদের পলিটিক্যাল একটি ভাইলেন্স, এবং আরো একটি পলিটিক্যাল ভাইলেন্স সৃষ্টি করার জন্য এই রাজাকাররা উঠে পড়ে লেগেছে। জামাতের লোকজন এরা লেবাসধারী শয়তান, মুখে দাড়ি থাকে, সাদা দাড়ি থাকে, আর একটা কুর্তা পরা থাকে, ঠিক আছে, মাথায় টুপি থাকে। আসলে আমি এই পোশাকগুলোকে অপমান করছি না, ইসলামকে অপমান করছি না, আমি শুধুমাত্র ইসলামকে ব্যবহার করে এই সকল লেবাসদারি শয়তানদের কথা বলছি। আচ্ছা, এই যে জামাতের লোকজন এরা বলে মূর্তি পূজা হারাম। এবার নির্বাচনের আগে দেখলেন তো জামাতের আমির ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সেখানে সেই যে দুর্গা মায়ের প্রসাদ নিলেন এবং শক্তি সঞ্চয় করলেন। দুর্গা মা কিসের দেবী? শক্তির দেবী। তার কাছ থেকে শক্তি নিলেন যে মাগো তুমি আমাকে এবার নির্বাচনে জয়যুক্ত করো, নাইলে এই জামাতের আমির ঢাকা থেকে নির্বাচিত হয়। আরে বেটা, ও নিজের এলাকা থেকেও তো 2000 ভোট পাবে না, ও এই ঢাকা থেকে নির্বাচিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এগুলো ওই যে দুর্গা মা তাদেরকে আশীর্বাদ করছে। ওই সময় দুর্গাপূজার মন্দিরে গিয়ে দুর্গা মা তার প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদ খেয়ে সে সেই শক্তি অর্জন করেছে এবং ঢাকা থেকে নির্বাচিত হয়েছে। দুর্গা মায়ের ফসল। এই যে এই ধরনের লেবাসধারী শয়তানরা, তারা ক্ষমতার জন্য, টাকার জন্য, তাদের নিজেদের চাহিদা পূরণের জন্য, মনের খায়েশ মেটানোর জন্য যা কিছু করতে পারে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে একজন মানুষ মুখে সুন্দর দাড়ি, মাথায় টুপি, সাদা পরা, সে একটি শিশুকে বলাৎকার করছে, সে একটি শিশুকে ধর্ষণ করছে, সে চাকরির লোভ দেখিয়ে কোনো শিশুকে অবৈধভাবে ভোগ করছে, এবং যখন ধরা খাইছে বলছে যে আমি বিয়ে করছে, আমার দ্বিতীয় বিয়ে হচ্ছে। তা নিয়ে কত নাটক আপনারা জানেন। ও ওনার বউ এসে স্টেটমেন্ট দিলেন, সেই মেয়ের বাবা স্টেটমেন্ট দিলেন, কত নাটক আমরা দেখলাম। সেই মেয়ে আবার স্টেটমেন্ট দিল, কত বড় নির্লজ্জ বেহায়া। আপনাদের মনে থাকার কথা, এটা হচ্ছে এই যে মাওনাতে শ্রীপুরে, সেখানে এক মসজিদের ইমাম তিনি এক নারীকে ইল্লা বিবাহ মানে ইল্লা বিয়া, যেটা গ্রামে বলে ইল্লা বিয়া,
মানে স্বামী যদি তাকে তালাক দেয় এবং দ্বিতীয়বার যদি তাদের ভিতরে, হ্যাঁ তালাক তো এটা রাগের মাথায় হয়ে যায়, কেউ কি তার বউকে স্বেচ্ছায় তালাক দেয়? ঝগড়াঝাটি সংসারের ভিতরে থাকে, তখন হয়েছে বলে ফেলে যে 1 তালাক 2 তালাক 3 তালাক, সেটাকে ব্যবহার করে একটা হিল্লা বিয়ার সিস্টেম, এটা বহুকাল আগে থেকে একটা ভোগ বিলাসিতার যে সিস্টেম, এটা চালু করে আসছে কিছু কিছু মানে ধর্ম ধর্মকে ব্যবহার করে যারা নিজেদের মনের আশা পূরণ করে, এরকমের কিছু লোকজন। তো এই ইল্লা বিয়া করলো, ইল্লা বিয়া করে সে মসজিদে বসে সেই মহিলাকে ধর্ষণ করলো। সি, এত বড় নেমুখ হারামি কাজ বা এত বড় একটা জঘন্য কাজ, আসলে এ নিজেকে মানুষ বলতে কি, এর নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়ার মতন যোগ্যতা রাখে এই লোক? এরকমের অনেক হাজারো গল্প, জামাত ইসলামের গল্প বলে আমি আসলে শেষ করতে পারবো না। আজকে সারা রাত্র এদেরকে, এদের সুকীর্তি কুকীর্তি বললে আপনি আসলে এই করতে পারবেন না। দেখবেন যে জামাতের আমির, উনি শেখ হাসিনা পতনের পরে 5ই আগস্টের পরে উনি ওই যে দিতে গেছিলেন, ত্রাণ দিতে গেছিলেন, একটা খালি জামা গায়ে, তারপরে একটা ফতুয়ার সাথে নিচে যে পায়জামা পরে সেরকমের একটা পায়জামা পানিতে ভিজে গেছে, তার সবকিছু দেখা যাচ্ছিল। তখন এটা নিয়ে আবার টিকটকও করছে, বলছে যে দেখে ফেলেছি, এরকমের কথাবার্তা হয়েছে। এরা এই ধরনের লেবাস নিয়ে চলে, আকৃষ্ট করে মানুষকে। দেখো আমি এইভাবে, আমি কত বড় একটা সুদর্শন পুরুষ, হ্যাঁ আমাকে দেখে মোহিত হও তোমরা, আমি আসছি তোমাদের মাঝে এই যে তোমাদের সাহায্য করার জন্য, এবং আমি আমার সাহায্যটা যাতে পেতে পারি। চিন্তা করে দেখুন কত বড় জানোয়ার, খবিশ মার্কা লোক এই জামাত ইসলামের এখানে যারা ঢুকে তারা এইগুলো বলে। এছাড়া এই যে দেখবেন যে এটাকে কি বলে, দেখবেন যে 5ই আগস্টের পরে তাদের বিভিন্ন কথাবার্তা, প্রতিশ্রুতি, নারীদের নিয়ে কত বড় কটূক্তি মন্তব্য তারা করলো। হ্যাঁ, কতগুলো মাজার ভেঙে ফেললো, মসজিদ মানে কবর থেকে লাশকে তুললে পুড়িয়ে দিল। কথায় কথায় মানে একটা ইসলামী ব্যানার নিয়ে এক এক জায়গায় দাঁড়িয়ে যায়, এখানে মূর্তি ভাঙতে হবে, অমুকে কোরআন পড়াইছে। আসলে এগুলা কিচ্ছু না। কোরআন পড়াবে কেন? প্রত্যেকটা মানুষের ভিতরে, যারা মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, তারা কেন নিজের ধর্ম পালন করবে, অন্য আরো সকল ধর্মকে তারা শ্রদ্ধা করবে? তারা কেন অন্য ধর্মের বই পড়াইতে যাবে, বা কেন অন্য ধর্মের একজন নবী বা অন্য ধর্মের একজন দেবতা বা অন্য ধর্মের একজন গড, তাকে কেন কটূক্তি করে বলবে? এগুলো বলবে না। যারা মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে। এর ভিতরে একটা ভিডিও দেখছিলাম, ওই ছেলেটার নাম জানি কি, ফেসবুকে আমি লাইভ দেখছিলাম, তিনি বলছিলেন যখন বলছে যে এখানে মানে একটা সরকারি জায়গায় মসজিদ নির্মাণ করবে, তখন বলছে যে যদি এখানে মসজিদ নির্মাণ করেন তাহলে আমি এখানে গির্জা নির্মাণ করব। তা বলছে তুমি কি মুসলমান? বলছে সবার আগে আমি মানুষ। এই যে কথাটা আসলে মানে এরা কবে বুঝবে, বা সাধারণ জনগণ কবে বুঝবে? যখন একটা মানুষ অসুস্থ থাকে, তার একটা ব্লাড লাগবে, ব্লাড ব্যাংক থেকে তাকে ব্লাড এনে দিল, এখন সে কি জানতে চায় যে এটা কোন ব্যক্তির ব্লাড? এটা হিন্দুর, বৌদ্ধের, খ্রিস্টানের, নাকি অন্য ধর্মের, যে কোনো ধর্মের? আসলে কি জানতে চাওয়া হয় এটা কখনো? এটা একটা প্রশ্ন। যদি এটা জানতে না চাওয়া হয়, যদি একজন খ্রিস্টান ব্যক্তির কিডনি দিয়ে, একটা খ্রিস্টান ব্যক্তির লিভার দিয়ে যদি একটা মুসলিম ব্যক্তি সুস্থ হতে পারে, একজন মুসলমান ব্যক্তির রক্ত দিয়ে একজন হিন্দু ব্যক্তি সুস্থ হতে পারে, কিসের ধর্মের এই বড়াই? এবং ধর্মকে বিক্রি করে আর কতদিন লাশের রাজনীতি করবেন আপনারা? এবার এগুলো থেকে বেরিয়ে আসুন। এই যে রাজাকারের বাচ্চাগুলো দেখুন, গণধোলাই শুরু হয়ে গেছে তাদেরকে। আচ্ছা, আপনারা যারাই জয়েন করছেন দয়া করে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, এবং আমার কথাবার্তাগুলো হয়তো আপনাদের আজকে বাজে লাগতে পারে, কিন্তু আসলে এই বাজে কথাবার্তাগুলো বলার পিছনে আমার অনেক ক্ষোভ, অনেক জ্বালা, যেটা আমি আসলে বলতে পারি না। একজন শিক্ষিত মানুষ হিসাবে, যারা মুক্তিযুদ্ধের গল্প পড়েছে, যারা মুক্তিযুদ্ধের গল্প শুনেছে বাবার কাছে, দাদার কাছে, দাদির কাছে, নানির কাছে, মায়ের কাছে, তারা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত দেখতে পারে না। যারা বাঙালি, যাদের শরীরে বাংলাদেশের রক্ত আছে, যারা বাংলাদেশের আবহাওয়ায় বেড়ে উঠেছে, যারা বাংলা ভাষায় কথা বলে, তারা এগুলো সহ্য করতে পারবে না। এখন কথা হলো,
যদি এই সকল রাজাকারদের বিএনপি প্রশ্রয় দেয়, তাহলে ভবিষ্যতে বিএনপির সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসবে। এই কথাটি হয়তো আমার ছোট মুখে বড় কথা বলা হয়, কিন্তু তারপরে বলতে বাধ্য হচ্ছে এই কারণে, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন, তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন। আজকে সেই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ বাংলাদেশে। হোয়াট ইজ ইট? আমি বলবো এগুলো, আমি অতটা রাজনীতি বুঝি না, তারপর আমার সাধারণ জ্ঞানে যেটা আসে, এগুলো বিএনপির অতিরঞ্জিত কিছু কাজবাজ, যার খেসারত ভবিষ্যতে বিএনপিকে দিতে হবে। যেই রাজনৈতিক দলের মূল ভিত্তি স্তম্ভ মুক্তিযুদ্ধ, সেটাকেই ভুলে যাচ্ছে, বা একদল রাজাকার কুচক্রী, তাদের কারণে সেই মুক্তিযুদ্ধকে মনে রাখতে পারছে না। একজন এনুস শিকদার, উনি হাই জানাইছেন, যারা আছেন কমেন্ট করতে পারেন, আমি আমার দর্শক প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি, এবং দর্শকদের মনের আশা প্রত্যাশা পূরণ করার জন্যই আমি লাইভে আসি, এবং নিজের মনের কথাগুলো বলার জন্য। আজকের লাইভে আসতে আমি বাধ্য হয়েছি যখন বিএনপির অত বড় একজন ত্যাগী নেতা, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সবার গর্ব, যিনি রাজপথে নেমে কোনোদিন ভীতু গলায় কথা বলেননি, তাকে নাসিরউদ্দিন পাটোয়ারের মতন টোকাই ফকিরের বাচ্চা, রাজাকারের বাচ্চা, সে বলতেছে ফজু পাগলা তার নির্বাচনী এলাকায় যাইয়া। যদি এই ফজলুর রহমান সাহেব তিনি কোন রকমের তার নির্বাচনী এলাকায় বা তার নেতাকর্মীদের একটা নির্দেশ দিয়ে রাখতেন, যে একেবারে বাঁশ ডলা দিয়ে মাটির সাথে একদম জানি টয়লেট করে দেয়, এরকমের একটা পরিস্থিতি করে দিবা, এরকমের যদি নির্দেশনা থাকতো, তাহলে এই যে রাজাকার পাটোয়ারি, ও বুঝতো যে কত ধানে কত চাল। সেটা হয়নি। এই যে আজকে দেখলাম যে হাসনাত সহ পুলিশ ব্যারিকেড দিয়ে রাখতে পারছে না। এই যে গত 1 ঘন্টা আগে দেখলাম লাইভে ফেসবুকে, পুলিশ ব্যারিকেড দিয়ে রাখতে পারছে না, যে জনগণ এতটা অতিষ্ঠ হয়ে গেছে এদের উপরে। আরে বেটা টোকাইট বাচ্চা হাসনাত আব্দুল্লাহ, তোর গায়ের শার্ট দেখলে মনে হয়তো জানি খয়রাত করে ভিক্ষুক, এইরকমের অবস্থা। একটা চেক শার্ট গায়ে দিত, লোকাল বাসে দাঁড়াইয়ে চলতো। মাদারচোদের বাচ্চারা, তোরা আজকের মানে ভিআইপি প্রোটোকল নিয়ে চলাফেরা করো না, ভিআইপি প্রোটোকল দিয়ে দেবে। এখন তো বিএনপি ক্ষমতায়, এই জন্য এই অবস্থা। ভবিষ্যতে আওয়ামী লীগ আসবে না, কোনো না কোনো দিন আসবে আওয়ামী লীগ, এই দেশের মাটিতেই রাজনীতি করবে। এই দেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ, তো এই দেশে আওয়ামী লীগ যখন আসবে, তখন বংশে বাতি দিতে থাকবে না কেউ এই রাজাকারের বাচ্চাদের। এই কথাটি আপনি লিখে রাখেন। অন্য কার কি হবে না না হবে সেটা পরের কথা। এই দেশে দল দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। যেদিন আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় আসবে, এই রাজাকারের বাচ্চাদের অস্তিত্ব থাকবে না। ঠিক আছে? বুক ফুলাইয়া চলা মুজিববাদ মুর্দাবাদ, মাদারচোদ মুজিববাদ মুর্দাবাদ। জন্মের কথা জিজ্ঞাসা কর যায় তোর মায়ের কাছে, তাইলে বুঝবি যে আসলে তোরা কোন লালসার ফসল। এই রাজাকাররা সমস্ত বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ, গাজীপুরের এদিকে ম্যাক্সিমাম কলকারখানা বন্ধ। কেন বন্ধ? গ্যাস নাই। গ্যাস তো লাইনে পাচ্ছে না। তারপরে যে সিএনজি চালিত যে গ্যাস, মানে গ্যাসের বোতল দিয়ে তারপরে যে গ্যাস নিয়ে আসছে, তারপরে যে ফ্যাক্টরি চালু করবে, বয়লার চালু করবে, ওয়াশ ফ্যাক্টরি চালু করবে, পারতেছে না। 4-5 দিন ধরে গ্যাস নাই। কাঁচামরিচের শোয়া হয়েছে যে 125 টাকা, 500 টাকা কেজি। নাটকবাজি, গিরিঙ্গিবাজি করস মাদারচোদেরা। দেশ স্বাধীন করছস না? দেশটা তোর বাপ দাদার জন্ম দিয়ে গেছে। মাদারচোদের বাচ্চা স্বাধীন করছস, একটা স্বাধীন দেশের আবার স্বাধীন করছস। মাদারচোদের বাচ্চারা। জুলাই আন্দোলনের সমর্থন করতাম, জুলাই ছাত্রদের সমর্থন করতাম,
কিন্তু এই রাজাকাররা জুলাইটারে এমন একটা পজিশনে নিয়ে রাখছে রে ভাই, এই রাজাকাররা এখন জুলাই নিয়ে কথা বলতে লজ্জা পায়। যারা জুলাইকে সমর্থন করছে তারা জুলাই নিয়ে কথা বলতে লজ্জা পায়। এমনটা মনে হয় জানি জুলাই এদেরকে যেমন পাকিস্তানের লালসার ফসল, জুলাই হচ্ছে আমাদের অবহেলা বা খেসারতের একটা ফসল। কারণ তখন আমাদের জুলাই পক্ষে কথা বলা উচিত হয়নি। শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে ফেলছ, তোদের বাড়ি থাকবে তো ঠিক মতন? তোদের বাপ ইউনূসের গ্রামীণ ব্যাংক থাকবে? এই কথা লিখে রাখ। যে সকল জুলাই যোদ্ধা, জঙ্গি, রাজাকারের বাচ্চারা আমার এই ভিডিও দেখবে, এই কথা লিখে রাখবি যে তোদের ইউনূস বাপের গ্রামীণ ব্যাংকের একটা ধুলিকণাও থাকবে না ভবিষ্যতে। এই কথাটা লিখে রাখ, কারণ এগুলা আল্লাহর নেয়ামত। যেদিনকারে বেগম খালেদা জিয়ার বাড়িটা ভাঙছে আওয়ামী লীগের লোকজন, ওই দিনকারে গোলাম মাওলা রনি সাহেব, বাংলাদেশের একজন সুনামধন্য রাজনীতিবিদ, তিনি বলছিলেন যে একদিন আওয়ামী লীগের বাড়িও এইভাবে ভাঙবে। তা আওয়ামী লীগের বাড়ি ভাঙছে না, এখন আওয়ামী লীগের বাড়ি ভাঙছে। এখন তোরা যারা এই বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙছো, তোদের বাড়ির কোনো অস্তিত্ব থাকবে না। মানে এই যে আমেরিকা যে বোমাগুলা মারে এই ইরানে, ওগুলো হচ্ছে ব্লাঙ্কার বাস্টার্ড বোমা। এক একটা বোমার ওজন প্রায় 20 টন, 40 টন, 200 টন এরকমের। 1000 কেজি, 2000 কেজি ওজনের এক একটা ব্লাঙ্কার বাস্টার্ড বোমা, এটা ইরানের উপরে মারে। এবং ব্লাঙ্কার বাস্টার্ড বোমাগুলো এমন যে ওগুলো মারার পরে মাটির নিচে ওরা লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে পারে, এই ব্লাঙ্কার বাস্টার্ড বোমাগুলো। এখন এই বোমা মারার কারণ হচ্ছে যে মাটির নিচে যদি কোনো রকমের কোনো পারমাণবিক গবেষণা ক্ষেত্র বা কোনো রকমের ড্রোন তৈরির কারখানা, কোনো বাংকার থাকে, সেগুলোকে ধ্বংস করে দেবে। তাহলে এই যে জুলাই জঙ্গি, রাজাকারের বাচ্চা, তোদের বাড়ির উপরে বাংকার বাস্টার বোমা পড়বে ভবিষ্যতে, যে বাড়ির অস্তিত্ব থাকবে না, শালা মাটির নিচ পর্যন্ত গাড়িতে ফেলাই দেবে। এখন তো সরকারের বিরোধী দল হিসেবে ক্ষমতায় আছো, তারপরে জনগণ গণধোলাই দিতেছে, রড পাছা দিয়ে ভরে দিবে। এখন তো সার্জিসের হাতের উপর রডের বাড়ি পড়ছে, সার্জিসের পাছার ভিতরে রড ঢুকাই এরপরে 4 রাস্তার মোড়ে দাঁড়া করাইতে হবে। তারপরে এই যে আরেক জঙ্গি আছে আসিফ নজরুল, আরে মাদারচোদ, শিক্ষকতা মারায়, জঙ্গির বাচ্চা জঙ্গি, মাদারচোদ চোরের মতন দেখায়। মাদারচোদে হয়েছে পীর সাহায্যে বসে হয়েছে মাদারচোদে। ওই সময় এই যে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা, হাজার হাজার শিক্ষার্থীর লাশ কিভাবে গায়েব করছে, এবং এটা পরিকল্পিত একটি বিমান দুর্ঘটনা ঘটাইছে এই মাদারচোদেরা। এরা এত বড় জানোয়ার, এত বড় দুর্নীতিবাজ, কিভাবে হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছে। মাদারচোদেরা আবার মানবতা মারায়। তো আজকের আমার কথাবার্তা গুলো শুনে হয়তো অনেকে আমাকে খারাপ মনে করবেন। আমি নিজেও এই ধরনের কথা বলতে চাই না, কিন্তু আসলে কি, আমি কোনো রাজনীতি করি না, সাধারণ মানুষের একজন বাঙালি হিসেবে চেতনা থেকে এই কথাগুলো বেরিয়ে আসে। যখন দেখি যে একজন মুক্তিযোদ্ধা অপমানিত হয়, যখন দেখি একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় দিচ্ছে, যখন দেখি একজন মুক্তিযোদ্ধাকে মানে ছোট করে কথা বলছে, তখন সহ্য করতে পারি না। এটা মানে আমার রক্তে, আমি কি করব? আমার তো মানে আমার কিছু করার নাই, আমার রক্তে এই কথাগুলা গজগজ করে। আমি না বলতে পারলে আমি তো স্ট্রোক করব, মাথা ব্যথা করে। তো এখানে আমার কি করার আছে? তো আমি সবার কাছে বারবার মাপ চাচ্ছি যে কথাবার্তাগুলো ভালো হচ্ছে না, বেশিটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, এটা আসলে উচিত না। তারপরে আমি ওই যে বলি যে আমি পারতেছি না, কারণ আমি যেই দেশে বসবাস করি, যেই মাটির বুকে আমি ফসল চাষ করে সেই ফসল আমি খাই, যেই মাটির উপরে দাঁড়িয়ে আমি আমার শ্বাস প্রশ্বাস নেই, যেই দেশের বাতাস আমি আমার শরীরে মাখি, যেই দেশের পানি খেয়ে আমি বেঁচে থাকি, যেই দেশের অক্সিজেন আমি শ্বাসের মাধ্যমে গ্রহণ করি, সেই দেশকে নিয়ে কথা বললে, সেই মাকে নিয়ে কথা বললে, সেই দেশের সবচেয়ে গৌরবের অর্জন আমাদের মুক্তিযোদ্ধা, সেটাকে কেউ কলঙ্কিত করলে তখন আর চুপ করে থাকতে পারি না।
আমার আসলে এগুলা, এই যে নিউজ করা, আপনাদের সামনে লাইভ আসা, এগুলা আমার মন থেকে না, বিশ্বাস করেন। আমি আমার মন থেকে করতেছি না। কেন করতেছি জানেন? আমি কিচ্ছু পাই নাই টাকা পয়সা, এই যে ইউটিউবে লাইভ করে বা কিছু। আমার আরো একটা চ্যানেল আছে মনিটাইজ, আজ পর্যন্ত কোনো টাকা পয়সা তুলি নাই বা পাইও নাই। যাই হোক, এটা কেন আসি? আসি শুধুমাত্র এটাই যে নিজের মনের ক্ষোভ, নিজের মনের জ্বালাগুলোকে আপনাদের সাথে বলতে আসি। এটা না বলতে পারলে আমি আমার মানে দম ফাইটে মারা যেতাম, আমার বুক ফাইটে যেত, হৃৎপিণ্ড ফাইটে যেত, এমন একটা অবস্থা। তো এই যে খারাপ কথাবার্তাগুলো বলার পিছনে যে কারণ বা রহস্য, এগুলো হয়তো আপনারা জেনেছেন। এখন সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি বা পট পরিবর্তন কবে ঠিক হবে? সরকার তো ক্ষমতায় আসলে, নির্বাচন গেল, সরকার দীর্ঘদিন ক্ষমতায় চলে আসছেন, এখন পর্যন্ত আইন শৃঙ্খলতার কোনো ঠিক নেই। বাংলাদেশের মানুষ এখনো জানে না যে তাদের ভবিষ্যৎ গতিবিধি কোন দিকে যাচ্ছে। মানুষ দিশেহারা হয়ে পড়ছে। বাজারে গেলে তরকারি, কাঁচা বাজার, সবজি সবকিছুর দাম বেশি। কাঁচামরিচের কেজি 500 টাকা, 100 টাকার নিচে কোনো তরকারি নেই। তাহলে কিভাবে মানুষ বেঁচে থাকবে? এই বাংলাদেশের জন্যই কি আমাদের সেই বীর মুক্তিযোদ্ধারা ত্যাগ করেছিল তাদের জীবন? এই বাংলাদেশের জন্যই কি স্বাধীনতা যুদ্ধ করেছিল? আজকের প্রশ্ন। এবং আমাদের তরুণ সমাজ যারা আছে, তারা তারা এখন এই যে কিছু জামাতি স্টাইলে কথাবার্তা বলে। এর কারণ আছে। কারণ হচ্ছে ওই যে জামাতের লোকজন, তারা হচ্ছে এদেরকে মডিফাই করে যে এটা 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 আল্লাহর পক্ষে, কোনটা আল্লাহর পক্ষে কোনটা আল্লাহর বিপক্ষে সব ওরা ঠিক করে দেয়। এই হচ্ছে অবস্থা আর কি। তো সবশেষে একটাই কথা, যে এদের ভবিষ্যৎ পরিস্থিতি খুব খারাপ। বিএনপি যদি এদের বিচার না করে, তাহলে বিএনপি যদি রাজাকারের সঙ্গ দেয়, বিএনপি যদি জামাতের সঙ্গ দেয়, তাহলে বিএনপির ঐতিহাসিক ভুল হবে এইটা। এবং বিএনপি দল হিসেবে যতগুলো ভুল কাজ করেছে, তার ভিতরে সবচেয়ে বড় ভুল কাজটি হবে রাজাকারকে সঙ্গ দেয়া, রাজাকারকে সাপোর্ট করা, রাজাকারকে এই ধরনের দেশদ্রোহী কথাবার্তা বা আলোচনা করতে দেয়া। এগুলো যদি বিএনপি সরকার বন্ধ না করতে পারে, তাহলে বিএনপি ইতিহাসের চরম কলঙ্কিত একটা অধ্যায় হবে এই শাসনামল। যেই কথা বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান, বিএনপির একজন ত্যাগী নেতা জনাব ফজলুর রহমান সাহেব, মানচিত্র ইউটিউব নিউজ চ্যানেলের পান্না ভাইয়ের একটা টক শোতে আলোচনা করছেন। আমি একেবারে পুরো ভিডিওটা শুনছি এবং তার মুখের কথাগুলো শুনছি। আসলে এরকমের একটা দেশ চলতে পারে না, বাস্তবে চলতে পারে না, যেরকমের ভাবে আমাদের দেশ চলছে। আর এই দেশকে অনেকে চিনতে পারছে না যে বাংলাদেশ নাকি অন্য কিছু। যাই হোক দর্শক, আমরা আজকের লাইভের একদম শেষ প্রান্তে। যারা যারা যুক্ত হয়েছেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান বক্তব্য বা আপনাদের মনের আশা। বা আমার এই যে কথাবার্তাগুলো বললাম, হয়তো একটু বেশি খারাপ ভাষায় কথাবার্তাগুলো বললাম, জানি না আপনাদের কেমন লাগছে, কতটা রাগ, অভিমান, ক্ষোভ আমার কথাবার্তাগুলো শুনে নিজের হৃদয়ের ভিতরে পোষণ করে আছেন, এটা আসলেই আমি জানি না। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি করজোরে সবার কাছে মাপ চাচ্ছি, দয়া করে আমাকে মাফ করে দিবেন। কিন্তু যদি কেউ মুক্তিযুদ্ধ, আমি রাজাকারদের নিয়ে কথা বলেছি, এই জন্য রাজাকারদের কাছে কখনো মাপ চাবো না, আমি সাধারণ মানুষের কাছে মাপ চাচ্ছি। তো দর্শক, ভালো থাকবেন, মুক্তিযুদ্ধকে হৃদয়ে লালন করবেন, মুক্তিযোদ্ধাদের সম্মান করবেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করবেন এবং সরকারের প্রত্যেকটি নীতিমালা নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবেন। কারণ এই দেশ কোনো রাজাকারের না, এই দেশ কোনো জামায়াতে ইসলামের না, এই দেশ কোনো জামার ভিতর ইসলাম লুকানো ব্যক্তিদের না, এই দেশ কোনো লেবাসদারী শয়তানদের দেশ না। এই দেশ আমাদের বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, এবং চারিদিকে এই সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরপুর একটি দেশের নাম বাংলাদেশ। তো দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। কালকের আবার ঠিক 10টার সময় নতুন আরেকটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।